আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। 2011 সাল থেকে বিক্ষোভ, গৃহযুদ্ধ আর সহিংসতা চলে আসছে মধ্যপ্রাচ্যের ভূকৌশলগত গুরুত্বপূর্ণ দেশ সিরিয়ায়। কিন্তু এবার 2 সপ্তাহেরও কম সময় ধরে চলা একটি অভিযানে চূড়ান্ত পতন ঘটে দুই যুগের শাসক বাশার আল আসাদের। এর মধ্য দিয়ে বাথ পার্টির 61 বছরের আল আসাদ পরিবারের 54 বছরের শাসনেরও অবসান ঘটে। আসাদ পরবর্তী সিরিয়ায় যেমন নানামুখী সম্ভাবনা আছে, তেমন সংকট ও সংঘর্ষের আশঙ্কাও রয়েছে বিস্তর। তাছাড়া মধ্যপ্রাচ্যে যেসব দেশে এরই মধ্যে স্বৈরাচারী শাসকের পতন ঘটেছে, সেখানেও শান্তি আসেনি, বরং পশ্চিমা পরাশক্তির প্রভাব বেড়েছে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। সিরিয়ায় যে বিদ্রোহটি আল আসাদ পরিবারের অর্ধশতকেরও বেশি মেয়াদের শাসনের সমাপ্তি ঘটালো, তাকে সাম্প্রতিক আরব ইতিহাসের বড় টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করার যথেষ্ট কারণ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর এটি আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, কেননা এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের মানচিত্রেও বড় পরিবর্তন ঘটে যেতে পারে। তাছাড়া আসাদের পতন হওয়ায় আরব দেশগুলোতে 50-এর দশক থেকে সামরিক বাহিনী নির্ভর স্বৈরশাসকদের যে ঐতিহ্য দৃশ্যমান হয়েছিল, তারও অবসান ঘটবে বলে ধারণা করা যায়। আসাদের পতনের পর শুধু সিরিয়াই নয়, বিশ্বজুড়ে অনেককেই আনন্দ উদযাপন করতে দেখা গেছে। আবার অনেকেই সিরিয়ার পরবর্তী পরিণতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন, কেননা সিরিয়ায় ভৌগোলিক ও সামাজিক কাঠামো গেল কয়েক দশকে আমূল বদলে গেছে। সিরিয়ায় এখন স্থানীয় ও বহিরাগত বিভিন্ন শক্তির উপস্থিতি রয়েছে। যদিও সিরিয়ায় আদি বাসিন্দারা একটি সম্মানজনক জীবন চায়, সম্মানিত হতে চায় এবং তারা প্রত্যাশা করেন যে এবার অন্তত তাদের কথা শোনা হবে, দেশে একটি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং অন্য পরাশক্তি দেশগুলোর লেজুর বৃত্তি করার মতো রাজনীতির অবসান ঘটবে। কিন্তু বাস্তবে তা ঘটবে কিনা তা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়ে গেছে। সিরিয়ায় গেল কয়েক বছর যে গৃহযুদ্ধ এবং কঠোর শাসন চলেছে, তা নিয়ে নতুন করে পর্যালোচনা করারও প্রয়োজন রয়েছে। সিরিয়া আসাদের শাসনামলে অন্যান্য আরব দেশগুলোর মতোই ছিল, যেখানে বর্বর প্রভাবশালী আরব রাষ্ট্রীয় শক্তি দীর্ঘ সময় ধরে অঞ্চলটিকে শাসন ও শোষণ করেছে, জনগণকে অবমূল্যায়ন করেছে। আর এই কাজটি করা হয়েছে আঞ্চলিক ও বৃহৎ শক্তি এবং বিভিন্ন রাষ্ট্র বহির্ভূত সংগঠনের সহায়তায়। আল আসাদের শাসন ছিল আরব অঞ্চলের দীর্ঘতম সামরিক ভিত্তিক, বিদেশি সমর্থিত এবং পারিবারিকভাবে যুক্ত স্বৈরশাসন, যা জনগণ, অর্থনীতি এবং জাতীয় অখণ্ডতাকে ধ্বংস করে দিয়েছে। আসাদের শাসনের মূল বৈশিষ্ট্য ছিল তিনি দেশ থেকে বহুমুখিতা, বহুমতকে প্রশ্রয় দেননি, জনগণের কাছে জবাবদিহিতা করতে চাননি। সামরিক ও পুলিশিংয়ের মাধ্যমে তিনি জনগণকে দমন করার চেষ্টা করে গেছেন, চালিয়েছেন গণগ্রেপ্তার, নির্যাতন, গুম, কার নিক্ষেপ এবং মৃত্যুদণ্ড। অর্থনীতিতে তিনি মনোপলি সিস্টেম চালু করেছিলেন, যা শীর্ষ পদাসীন ব্যক্তিদের ভয়াবহ মাত্রায় দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে আর জনগণের মাঝে ব্যাপক বৈষম্য তৈরি করেছে। নাগরিক ও রাষ্ট্রের মধ্যে মেলবন্ধন তৈরি করার মতো কোনো কাঠামোই তিনি তৈরি হতে দেননি, ফলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রাষ্ট্রীয় পরিসরে দেখা যায়নি। 1952 সালে মিশরে জামাল আবদেল নাসেরের নেতৃত্বে প্রথম সামরিক দৃষ্টিভঙ্গির উপর ভর করে দেশ শাসন পদ্ধতির সূত্রপাত হয়, যা মিশর থেকে কালক্রমে আরব বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়ে। 1967 সালে ইসরায়েল ও আরব যুদ্ধে আরবদের পরাজয়ের পর এই দৃষ্টিভঙ্গি আরও বিকশিত হয়। বাশার আল আসাদের বাবা হাফেজ আল আসাদও ছিলেন সেই সকল আরব অফিসারের একজন, যিনি দেশের ক্ষমতা নিয়ে কঠোর শাসন শুরু করেন এবং উন্নয়নের ব্যানারে জনগণকে কোণঠাসা করে রাখেন। কিন্তু সেনা অফিসার থেকে শাসক বনে যাওয়া এই শাসকেরা কঠোর হস্তে দেশ শাসন করতে পারলেও প্রশাসনিক পর্যায়ে তাদের দক্ষতা ভালো ছিল না। এর ফলে 1990-এর দশক থেকে তেল নির্ভর আরব দেশগুলো ছাড়া অন্যান্য বেশিরভাগ আরব দেশের শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরি, খাবার, পানি, বিদ্যুৎ এবং অন্যান্য মৌলিক চাহিদার ব্যাপক অভাব দৃশ্যমান হয়ে যায়। আঞ্চলিক জরিপে বারবার দেখা গেছে যে আরবদের একটি ক্ষুদ্র অংশ সচ্ছল জীবনযাপন করছে, অথচ বেশিরভাগ মানুষের রাজনৈতিক অধিকার এবং একটি সুনিশ্চিত জীবনযাত্রার অভাব রয়েছে। আরব সমাজগুলোর মধ্যে বৈষম্য এবং দারিদ্র্য অব্যাহত বৃদ্ধি পাচ্ছে।
জনগণের চাহিদা পূরণের পরিবর্তে উল্টো প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে আরব সরকারগুলো তাদের নাগরিকদের নিষ্ক্রিয় বাক স্বাধীনতাহীন ও অক্ষম ভোক্তায় পরিণত করেছে। ফলে এই দেশগুলোর মানুষ হতাশায় ডুবে গিয়েছে এবং দেশ ত্যাগ করেছে, আর বাকিরাও দেশ ত্যাগের চেষ্টায় রয়েছে। রাষ্ট্রসৃষ্ট প্রতিবন্ধকতাগুলো জনগণের মাঝে প্রচণ্ড ক্ষোভ, ভীতি এবং হতাশা তৈরি করেছে। জনগণের একটি অংশ উপায় না পেয়ে শাসক সৃষ্ট দুর্নীতিগ্রস্ত সিস্টেমে যোগ দিয়েছে। আরেকটি অংশ ছোট ছোট গোত্র, ধর্মীয় বা মতাদর্শিক গোষ্ঠী গঠন করেছে এবং আসাদ, ইসরায়েল বা অন্য কোনো পরাশক্তি থেকে নিজেদের রক্ষা করার তাগিদে কাজ করছে। এই ধরনের স্বৈরশাসনের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ আন্দোলনগুলো করেছে ইসলামপন্থীরাই, তা হোক সশস্ত্র পন্থায় অথবা শান্তিপূর্ণ কোনো পন্থায়। কিন্তু ইসলামপন্থীদের এই আন্দোলনগুলো বর্বর পন্থায় দমন করা হয়েছিল, আর এটি করতে গিয়ে বিদ্রোহ বা আন্দোলনটি একটি গৃহযুদ্ধে রূপ নেয়, যা জাতীয় ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে, সশস্ত্র গোষ্ঠীগুলোর বিস্তার উৎসাহিত করে এবং বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ রচনা করে। সিরিয়ায় যা ঘটেছে তা এখনও টিকে থাকা আরব স্বৈরশাসকদের জন্য একটি ওয়েক আপ কল হওয়া উচিত, কেননা এই অঞ্চল দীর্ঘদিন আর জনগণের এই চাপ সহ্য করতে পারবে না। কারণ একটি আরব রাষ্ট্র নেই যেখানে জনগণের পছন্দের সরকার গঠন করা হয়েছে কিংবা সংবিধান ও নির্বাচনী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে একটি আরব দেশ নেই যা স্থিতিশীল রাষ্ট্রের চারটি ভিত্তি অর্থাৎ প্রকৃত সার্বভৌমত্ব, নাগরিকত্ব, স্থিতিশীলতা এবং সুষম মানব উন্নয়ন এই চারটি মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে। সিরিয়ায় যা ঘটে গেল সেই বার্তা আরব শাসকদের সবারই অনুধাবন করা উচিত। এত কিছুর পরও যদি তারা বিদ্যমান পরিস্থিতি জিইয়ে রাখেন, রাষ্ট্র ও অর্থনৈতিক ব্যবস্থার শোষণ বহাল থাকে, তাহলে জন অসন্তোষের আশঙ্কা আগামী দিনেও রয়ে যাবে। সিরিয়ায় গণঅভ্যুত্থানের নেতা ও বিরোধী সশস্ত্র গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল জুলানি অবশ্য জনগণের ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। গত রোববার হায়াত তাহরির আল শাম বা এইচটিএস বিদ্রোহী গোষ্ঠী যখন রাজধানী দখল করে, তখন তিনি এর কয়েক ঘন্টা পরেই দামেস্কে পৌঁছান এবং উমাইয়া মসজিদে বিজয়ী ভাষণ দেন। এই সময় তিনি বলেন, সিরিয়ার জনগণ দেশটির প্রকৃত মালিক এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাতের পর মধ্যপ্রাচ্যের একটি নতুন ইতিহাস লেখার সুযোগ তৈরি হয়েছে। উমাইয়া মসজিদে সমবেত জনতাকে আল জুলানি বলেন, আল আসাদ শাসনামলে হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে এবং বিনা অপরাধে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এসব অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং আমরা আজ পুরস্কার হিসেবে এই বিজয় অর্জন করেছি। আল জুলানি প্রশ্ন করেন, বাশারের এই আচরণের কারণে কতজন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, কতজন তাঁবুতে বাস করেছে, কতজন সমুদ্রে ডুবে মারা গেছে। আবু মোহাম্মদ আল জুলানির আসল নাম অবশ্য আহমদ আল শারা। তিনি বলেন, এই মহান বিজয়ের পর পুরো অঞ্চলে একটি নতুন ইতিহাস লেখা হচ্ছে। আমরা একটি নতুন সিরিয়া তৈরি করব, আর সেজন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমরা এমন একটি সিরিয়া গড়ব যা মুসলিম উম্মার সামনে একটি মডেল হিসেবে বিবেচিত হবে। এই বিজয়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায়ও তিনি তার সমর্থক ও অনুসারীদের প্রতি আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহ আপনাদের ব্যর্থ করবেন না। এই বিজয় একক কোনো গোষ্ঠীর নয়, বরং গোটা সিরিয়ার। তারা সবাই এই বিজয়ে অংশগ্রহণ করেছে। আল জুলানি জাতীয় ঐক্যের ওপরও গুরুত্ব আরোপ করেন। একটি সময় আল জুলানি আল কায়েদার সিরীয় শাখা আল নুসরা ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন, তবে পরে তিনি নুসরা থেকে সরে আসেন। এরপরও তার সংগঠন এইচটিএসকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। মানবাধিকার সংগঠনগুলো এইচটিএস এর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। বলা হয়, 2017 সাল থেকে ইদলিব প্রদেশের অধিকাংশ এলাকা যখন এইচটিএস এর নিয়ন্ত্রণে ছিল, তখন এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। আল জুলানি এবং এইচটিএস অবশ্য সেই ধারণা পরিবর্তন করার চেষ্টা করছে। এবারের অভিযান শুরুর পর প্রথম থেকেই তারা একতার ডাক দিয়েছে, যা সর্বশেষ উমাইয়া মসজিদে আল জুলানির ভাষণেও ফুটে উঠেছে। আল জুলানির বিজয় ভাষণে দুটো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথমত, তিনি প্রতিশোধের ধারণা থেকে বেরিয়ে এসেছেন, আর সিরিয়ার প্রেক্ষাপটে এই ধরনের অবস্থান নেওয়া সহজ কোনো বিষয় নয়। আর দ্বিতীয়ত, তিনি সিরিয়ার সরকারের কার্যক্রমে ইরানের হস্তক্ষেপের সমালোচনা করেছেন। বলেছেন, তারা এমন একটি সরকার গঠন করতে চান যা বাইরের কোনো শক্তির মাধ্যমে প্রভাবিত হবে না। উল্লেখ্য, সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল মূলত বেসামরিক একটি বিদ্রোহ হিসেবে। এর সূত্রপাত হয় 2011 সালের মার্চ মাসে। পরবর্তীতে এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ হয়ে ওঠে।
যার সাথে একাধিক বিদেশি শক্তিও জড়িয়ে পড়ে। এই যুদ্ধকে কেন্দ্র করে এ পর্যন্ত লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটেছে আর কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছে। 2015 সালে রাশিয়া এবং ইরানের হস্তক্ষেপে আল আসাদ ক্ষমতায় টিকে যান, তবে গত মাসে শুরু হওয়া HTS নেতৃত্বাধীন আক্রমণে এবার আর বাশার আল আসাদের শেষ রক্ষা হলো না। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।